লেখিকা কবিতা সিংহের সঙ্গে 1974 সালে মহানায়কের সাক্ষাৎকারের অংশ বিশেষ। লেখিকার কলমে। ময়রা স্ট্রিটের বাড়ির কাঠের বনেদি সিঁড়ি পেরিয়ে দোতলার দরজার সামনে এলাম। বেল টিপলাম। ভিতরে অস্ফুট পিয়ানোর শব্দ শোনা গেল। দরজা খুলে গেল। বিশাল ড্রয়িং রুমের শেষ প্রান্তে জানলা ধরে মহানায়ক দাঁড়িয়েছিলেন। পরনে ভায়োলেট রঙের সুতোর কাজ করা আদির পাঞ্জাবি আর পায়জামা। উনি হাত তুলে নমস্কার জানালেন। বললাম, আপনি ঈশ্বর বিশ্বাস করেন? মহানায়ক বললেন, ঈশ্বর? কেন, দেখেননি আমার বাড়িতে কত জাঁকজমক করে লক্ষ্মী পুজো হয়? ছবির মহরত, কালীবাড়ি, শান্তি সত্যায়ন উৎসব, এসব বড় সুন্দর প্রথা, বড় চমৎকার ট্র্যাডিশন। যদি ঈশ্বর বা ঠাকুর দেবতা মানা বলেন, তবে মানি বই কি। কিন্তু আসলে ঈশ্বর? না, আমি জানি না তিনি আছেন কি নেই, তবে একটা কন্ট্রোলিং পাওয়ার, একটা নিয়ন্ত্রী শক্তিতে বিশ্বাস করি। শুনলে হাসবেন, তবুও বলি, প্রতিদিন নিয়ম করে পুজোর ঘরে গিয়ে বসি। একটু থেমে একটা সিগারেট ধরিয়ে সামান্য ইতস্তত করে বললেন, মিসেস সেনও বসেন? আমি বললাম, কোন মিসেস সেন? মহানায়ক বললেন, সুচিত্রা সেন। উনি অনেকটা সময় পুজোর ঘরে কাটান। বললাম, আপনার বন্ধুবান্ধব কে আছে? মহানায়ক বললেন, ছোটোবেলায় বন্ধুবান্ধব খুব ভালো লাগতো, কিন্তু এখন একা থাকার মতো ভালো আর কিছুতেই লাগে না। একটা ব্যাপার আমার স্বভাবতেই কম, সেটা উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ। কেউ এলেও খুব একটা আদর আহ্বান জানাতে পারি না, কেউ চলে গেলেও বুক খালি হয়ে যায় না। কি করব বলুন? যা হয় না, যা আসে না, তা দেখাই কি করে? না, আর কোনো কিছুই রাখি না। কোনো কিছু প্রিয়, আপন, খুব আদরের, দারুণ কোনো স্মৃতির কোনো সুভেনির। আমার সম্পত্তি আর আমার নয়, এবং আমি কোনো ডায়েরিও এখন রাখি না। এককালে ডিরেক্টরেরা আমার আশা ছেড়ে দিয়েছিলেন। আমাকে তারা বলতেন ফ্লপ মাস্টার জেনারেল। ধরুন সেই 1947 সালের মায়াডর থেকে আরম্ভ করে 1952 সালের সঞ্জীবনী পর্যন্ত। এই সুদীর্ঘ 6 বছর ধরে আমি ফিল্ম লাইনের সব রকম অপমান সহ্য করেছি। যেমন ধরুন, কন্ট্রাক্ট সই করতে যাচ্ছি, প্রযোজক হাত থেকে কন্ট্রাক্ট ছিনিয়ে নিলেন। যে ছবির নায়ক হব বলে জানি, অন্য নায়ক নিয়ে তার মহরত হয়ে গেল। গানের জলসায় গান গাইতে গেছি, আসর শেষ হয়ে গেছে, ডাক আসেনি। না, সাফল্য হঠাৎ হাতের মুঠোয় আসেনি। এলাম, দেখলাম, জয় করলাম। আমি ওই দলের লোক নই। অভাব, অপমান, অনিশ্চয়তা ঘষতে ঘষতে, অভিজ্ঞ হতে হতে, অভিনয় শিখতে শিখতে 1952 শেষের দিকে বসু পরিবারে সুখেনের চরিত্র পর্যন্ত পৌঁছে যাই। প্রথম দিকে আমার সামনে নায়ক হিসেবে ছিলেন বিকাশ দা, অসিত বরণ। এদের ছাড়িয়ে যেতে হবে এমন একটা জিদ ছিল বই কি। তবে আপনি যা বলছেন, অনেক শিল্পীর জীবনে একটা রাগ, একটা প্রতিদ্বন্দ্বিতা কিংবা ঈর্ষা থেকে এক ধরনের সার্থকতা আসে। আমার জীবনে সে সুযোগ কোথায়? তেমন চ্যালেঞ্জ জানাবার মতো লোক কই? কাউকে তো ধারে কাছে দেখছি না। এ তো প্রায় ফাঁকা মাঠে ক্রমাগত গোল করে যাওয়া। ভালো অভিনেতা হতে গেলে ভালো মতো কষ্ট স্বীকার করতে হয়। এ তো খেলার মতোই। মুখে মুম্বাই সুপুরি রেখেছি দিনের পর দিন, যাতে অবলীলাক্রমে দীর্ঘ সংলাপ বলে যেতে পারি। ড্রাইভিং, সুইমিং, নাচ, জুজুৎসু, জুডো, এসব শারীরিক ব্যাপার তো আছেই। তাছাড়া বহু রকম গভীর বিষয়ে জানা, রোজ কাগজ পড়া, সাহিত্যের বই পড়া, রেডিও শোনা, ভালো ছবি দেখা, বিশেষ করে বিদেশি ছবি। ওরা কত দূর এগোলো আমাদের জানতে হবে না? এবং আড্ডা দেওয়া, যাতে করে ব্রেন দারুণ রিসেপটিভ থাকে। সব ব্যাপারে একেবারে আপ টু ডেট, কোনো ব্যাপারে গোয়িং অ্যাহেড। আমার পরে এসেও যারা আমার আগেই ম্লান হয়ে গেলেন, তাদের কথা আমি ভেবেছি। সংযমের অভাবই এই পতনের কারণ। ধরুন একটা চরিত্র পেলেন, তাকে নিয়ে একটু তো একলা বসতে হবে, ওর গায়ে হাড় মাংস লাগাতে হবে, পোশাক পরাতে হবে, তারপর প্রাণ প্রতিষ্ঠা। তারপর সে চলতে ফিরতে পারবে, কথা বলবে, হাসবে, কাঁদবে। উত্তম কুমারের মতো নয়, তার নিজের মতো। সিনেমায় এই ব্যাপারটা আরও দুরূহ, কারণ সিনেমার শট এর সঙ্গে থিয়েটারের ক্রমাগত দৃশ্য তো এক নয়। চরিত্রটা আপনি ক্লাইম্যাক্সে ওঠে না,
ধরুন দুটো শটের মাঝখানে 5 মিনিট থেকে 45 মিনিট পর্যন্ত বা তারও বেশি গ্যাপ পড়তে পারে। ততক্ষণে মুডটা যদি হোল্ড না করে রাখতে পারেন তাহলে তো সে চলে যাবে, মানে এই প্রতিষ্ঠিত চরিত্রটা। তখন যদি কেউ রাজ্যের বাজে কথা, রাজনীতি, অর্থনীতি, কেচ্ছা আরম্ভ করে দেয়, তাহলে নিজের কবর তো সে নিজে খুঁড়বেই, তাই না? না কোনো অ্যাঙ্গেল থেকে আমার মুখ ভালো দেখাচ্ছে কিংবা খারাপ দেখাচ্ছে এ নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার কাছে অভিনয়টাই বড়। না কোনো পুরুষ অভিনেতার এরকম বাতিক নেই, তবে মেয়েদের কারো কারো আছে। আপনি জানতে চান মেজাজ হারাই কি না? না, বাইরে মেজাজ আমি কখনোই হারাই না, চুপ শান্ত হয়ে যাই। কখনো দোষটা নিজের ঘাড়েই টেনে নিই। এই তো সম্প্রতি একটা নাটক মঞ্চস্থ হওয়ার কথা হচ্ছে, রিহার্সালের দিন ফেলা হলো। আমি শুটিংয়ের পর ঠিক সময় রিহার্সালে কদিন হাজিরা দিলাম, দেখলাম বেশিরভাগই আসেনি, অ্যাবসেন্ট। তখন দোষটা নিজের ঘাড়ে চাপিয়ে বললাম, আমাকে বাদ দাও, আমি ঠিক সময় করে উঠতে পারছি না। জনন্তীকে বলি, আমায় বাদ দিয়ে ওরা কিন্তু নাটকটাই করবে না, সুতরাং আমার কথায় হয়তো কাজ হবে। আপনি জানতে চান আমি প্রথম দিকে বারবার কেন ফ্লপের শিকার হয়েছিলাম? ব্যাপারটা নিয়ে এখন যখন অ্যানালিসিস করি তখন নিজের সে সময়কার অবস্থা কথা খুব মনে পড়ে। আসলে চালচলন, কথাবার্তা, সাজ পোশাক, এমনকি আসল কাঠামোতেও সে সময়কার করা চরিত্রগুলো রিয়েল ছিল না, কেমন যেন বানানো, তৈরি করা। ঠিক অমন করে সাধারণ মানুষ কথা বলে না, হাসে না, কাঁদে না, প্রেম করে না। বসু পরিবারের সুখেন সেই তুলনায় রিয়েল।